ভারতের 38,000 বর্গ কিলোমিটার নিয়ে নতুন একটা জেলা ঘোষণা করতে চায় না। দাদা বাবারা শুধু আমাদের সাথেই পারে, ওই আমাদের সাথে পারে না। আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় 5 আগস্টের পর। শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর থেকেই শুরু বাংলাদেশ ভারত সম্পর্কের দোলাচল। কলকাতা, চেন্নাই, ভেলোর কিংবা বেঙ্গালুরু, বাংলাদেশি রোগীদের উপর অনেকাংশে নির্ভরশীল ভারতের বিভিন্ন শহরের নামি বেনামি বেসরকারি হাসপাতাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বাংলাদেশকে ভারতের কাছে সমর্পণ করে দিয়েছিলেন। রেল থেকে শুরু করে আরো বিভিন্ন প্রকল্পে ভারতকে সর্বোচ্চ সহায়তা করেই মোদী সরকারের সাথে নিজের সখ্যতা বাড়িয়েছিলেন শেখ হাসিনা। ভারতের জন্য মহাদুঃসংবাদ। প্রিয় দর্শক, শুধু কি মহাদুঃসংবাদ? মহাদুঃসংবাদ। ভারতের এই মহাদুঃসংবাদের পিছনে মূল কারণ হলো হাসিনা। হাসিনা যেদিন থেকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে, তারপর থেকেই ভারত এক পর্যায়ে বলতে পারেন বাংলাদেশকে একদম পুরোপুরিভাবে শত্রু বানিয়ে ফেলেছে। এবং এই বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে, বাংলাদেশকে নিয়ে নানান ধরনের গুজব ছড়াচ্ছে। এটার কারণে ভারত মনে করেছিল যে তাদের লাভ হবে এবং গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে অপমানিত, লাঞ্ছিত করবে। কিন্তু উল্টোটা হয়েছে। উল্টোটা কী হয়েছে জানেন? সেটা হয়েছে হলো ভারতের নিজের পাছার মধ্যে নিজেরাই বাস গুজিয়ে নিয়েছে। তো প্রিয় দর্শক, ধীরে ধীরে কিন্তু ভারত অন্যদের হাতে চলে যাচ্ছে, যেটার প্রমাণ সহকারে ভিডিও শুরুতে কিছুটা অংশ আপনারা দেখেছেন। তো তাছাড়াও বিস্তারিত কিছু ভিডিও আপনারা দেখতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন। তো চলুন না তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভারতের 38,000 বর্গ কিলোমিটার নিয়ে নতুন একটা জেলা ঘোষণা করতে চায় না। দাদা বাবারা শুধু আমাদের সাথেই পারে, ওই আমাদের সাথে পারে না। কারণ আমাদের সাথে সেভাবে এখন লাগে নাই, লাগলে বুঝবে। আপনারা জানেন 2020 সালে ইন্ডিয়া পাকিস্তানের মাঝে একটা যুদ্ধ হয়, ছোটখাটো যুদ্ধ। ইন্ডিয়ার একজন বিমান বাহিনীর একজন সদস্য আটকা পড়ে পাকিস্তানে। পাকিস্তান অনেক আপ্যায়ন করে, আপনারা দেখছেন এটা, চা খাওয়ায়, অনেক আপ্যায়ন, আদর আপ্যায়ন করছে পাকিস্তানের সেই লোকটাকে। তখন এই সুযোগ পেয়ে পাকিস্তানের যখন ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ লাগছে, এই সুযোগে কি করছিল, চায়না মনে করেন 38,000 বর্গ কিলোমিটার দখল করছিল। তখন কিন্তু ওদের পররাষ্ট্র দপ্তর থেকে এটা এই ঘোষণা করছিল, দেখেন আপনারা। चाइना लद्दाख में भारत की लगभग 38,000 स्क्वायर किलोमीटर भूमि का अनधिकृत या कब्जा किए हुए है। 38,000 বর্গ কিলোমিটার দখল দিয়ে বসে চায়না। মানে দাদারা শুধু দাদা বাবু ছোট ছোট দেশের সাথে করতে পারে, করেও কিন্তু জিততে পারে না। মায়ানমার ইস্যু অবস্থা দেখেন, মালদ্বীপের অবস্থা দেখেন, শ্রীলঙ্কার অবস্থা দেখেন, এখন বাংলাদেশ। আমরা বারবার করে কেন বলতেছি যে বাংলাদেশের সাথে যুদ্ধ কখনোই ইন্ডিয়া লাগাবে না, কখনোই না। কারণ চায়না যে 38,000 বর্গ কিলোমিটার নিচ্ছে, এটাতে ইন্ডিয়ার অত ক্ষতি হয় নাই। কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধ বাদে যদি চায়না চিকেন লেগে হামলা করে, তাহলে ইন্ডিয়া ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এটা খুব ভালো করেই ইন্ডিয়া জানে। এই জন্য বাংলাদেশের সাথে, বাংলাদেশ যতই ছোট দেশ হোক না কেন, একটা পারমাণবিক বোমাও না থাকুক, কোনো কিছু দরকার নাই, কখনো বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে না ইন্ডিয়া। কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ জড়াইছিল, ওইদিকে লাদাখ থেকে 38,000 বর্গ কিলোমিটার দখল দিয়ে বসছিল চায়না। এখন যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগায়, ওইদিকে মনে করেন কাশ্মীর দখল দিয়ে বসবে পাকিস্তান, আর ওইদিকে পুরো লাদাখি নিয়ে গেছে চায়না। এই জন্যই দাদা বাবুরা আমাদের সাথে যুদ্ধ লাগাইতে চায় না, আমাদের সাথে শুধু ভয়ভীতি দেখায়, ভয়ভীতি দেখাবে, তাছাড়া কিছু না। বোঝেন না যে ওরা নিজেদেরকে এত শক্তিশালী দাবি করে। চায়নার সাথে পারলি না কিছু করতে। চায়না 20 সালে 38,000 বর্গ কিলোমিটার দখল দিয়েছিল, সেই দখলকৃত জায়গায় নতুন জেলা ঘোষণা করতেছে, যে চায়নার জেলা। China has created 2 new counties, one of them reportedly on a large part of India that China occupied illegally in the Aksai Chin. এর থেকে লজ্জার কিছু হইতে পারে? ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলে নিউজ হইতেছে, আপনি নিউজ করতেছি না কিন্তু। হ্যাঁ, দাদা বাবুরা শুধু গরম, আমাদের দিবা, মানে আমাদের নরম পাইছো। হ্যাঁ, দাদা বাবুরা ভালো করে বুঝতে পারছে যে নরম জায়গা গরম দিতে গেলে অনেক সময় উল্টা জিনিস হয়ে যায়। এটা দাদা বাবুরা বুঝতে পারছে। অলরেডি আমাদের সাথে বাঘ যুদ্ধে লাগছে, তাতে ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের কৃষক না খেয়ে মরতেছে। ঠিক আছে, পেঁয়াজ পোড়াই দিচ্ছে, আলু রাস্তায় ফেলে দিচ্ছে। যুদ্ধ লাগাইলে কি হবে? যুদ্ধ লাগাইলে কি হবে? শিলিগুড়ি করিডোর হারাবে, 7 সিস্টার হারাবে, পাঞ্জাব হারাবে, সব হারাই যাবে। যারা আলাদা হইতে চায় সব আলাদা হয়ে যাবে, ইন্ডিয়া ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কাজেই ইন্ডিয়া কখনো এই মুহূর্তে বাংলাদেশের সাথে যুদ্ধ জড়াবে না। এই মুহূর্তে কেন, যতদিন ওদের 7 সিস্টার আছে, যতদিন চিকেন নেক আছে, ততদিন বাংলাদেশের সাথে যুদ্ধ লাগাবে না ইন্ডিয়া। এটা খুব ভালো করে ইন্ডিয়া জানে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগানো আর নিজেদের বিপদ নিজেদের ডেকে আনা সমান কথা। শেখ হাসিনা বলছিল ইন্ডিয়াকে যে তোমরা হস্তক্ষেপ করো ঢাকাতে তোমাদের সৈন্য দিয়ে, ইন্ডিয়া করছিল, করে নাই। কিন্তু ইন্ডিয়া ঠিকই হায়দ্রাবাদে হস্তক্ষেপ করছিল, ঠিকই সিকিমে করছিল, বাংলাদেশে করতে পারে নাই, কখনো করতে পারবেও না।
আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় 5 আগস্টের পর। শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর থেকেই শুরু বাংলাদেশ ভারত সম্পর্কের দোলাচল, যার ব্যাপক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। এক হাসিনার জন্য পুরো ভারত কেন ভুগবে, এমন প্রশ্ন এখন ভারতের ব্যবসায়ীদের। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের অর্থনীতির চাকা শিথিল হয়ে পড়তে থাকে। ভারতীয় রুপি বর্তমানে ইতিহাসের সবচেয়ে নিম্নমান প্রতি ডলারে 85.2425 রুপিতে পৌঁছেছে। টানা 7 লেনদেন অধিবেশনে রুপির দাম কমেছে। বাণিজ্য ঘাটতি এবং বিদেশি পুঁজি প্রত্যাহারের কারণেই রুপির এই পতন। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে। প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। তাতেই মাথায় হাত নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের। তারা বলছেন, বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের লোক। তাই বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করতে তারা রাজি। ঢাকা দিল্লি উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কিছু হোটেল। কিন্তু কলকাতা নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশন এই পথে হাঁটবে না। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বাংলাদেশিদের বয়কট করব না, তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন, যতটা পারবো তাদের নিরাপত্তা দেব। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের প্রথম 6 মাসে দেশটিতে পর্যটন খাতে ভ্রমণের শীর্ষে ছিল বাংলাদেশ, যা কিনা সে দেশে মোট বিদেশি পর্যটকের 21.55%। ফলে ভিসা না দেয়ায় কেবল যে বাংলাদেশিরাই ভোগান্তিতে পড়েছে তেমন না, ভিসা কার্যক্রম সীমিত থাকায় সমস্যায় পড়েছেন ভারতের পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। কলকাতায় বাংলাদেশি পর্যটক তলানিতে নেমে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ছোট, বড় ও মাঝারি সব ধরনের ব্যবসায়ী। আবাসিক হোটেল, খাবার দোকান, ট্যাক্সি চালকদের চোখে মুখেও নেমে এসেছে অন্ধকার। ভারত বাংলাদেশ সংকটের কারণে হাজার হাজার মানুষ জীবিকা হারানোর আশঙ্কায় আছেন বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের সেন্ট্রাল কলকাতার ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, বাংলাদেশ ভারত সম্পর্কের চলমান টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরা বড় অঙ্কের ঋণ নিয়ে অথবা সম্পত্তি বন্ধক রেখে সেন্ট্রাল কলকাতায় ব্যবসা শুরু করেছেন। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের এক বৈঠকে বেশ কয়েকজন সদস্য আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশে চলমান অস্থিরতা এবং দুদেশের মধ্যে চলা সম্পর্কের সংকটে অনেক ব্যবসায়ী স্থায়ীভাবে ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন। দুদেশের সম্পর্কে চলমান উত্তেজনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের পর্যটন খাত। কারণ রাজ্যটিতে ঘুরতে যাওয়া আন্তর্জাতিক পর্যটকদের বড় একটি অংশই বাংলাদেশি। এই পর্যটকের অনেকেই শিলিগুড়ি করিডোর দিয়ে সিকিম যায়। তবে শিলিগুড়ি বাংলাদেশি পর্যটকদের উপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ায় রাজ্যটি পর্যটন খাতে চ্যালেঞ্জে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে নর্থ ইস্ট লাইভ টিভির প্রতিবেদনে। সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্টের তথ্য অনুসারে 2023 সালে রাজ্যটিতে বাংলাদেশি পর্যটক গিয়েছিল 40,597 জন। 2024 সালে এই সংখ্যা 27,126 জন। অর্থাৎ সিকিমে বাংলাদেশি পর্যটক ক্রমেই বাড়ছিল, যা এখন কমতে শুরু করছে। নর্থ সিকিম চলতি মাসে পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হয়েছে। এলাকাটিতে পর্যটকের প্রবাহ অনেক বেড়েছে। নর্থ সিকিমের আন্তর্জাতিক পর্যটকের প্রায় 50%ই বাংলাদেশি। এই প্রেক্ষাপটে বাংলাদেশি পর্যটকদের উপর দেওয়া সাময়িক নিষেধাজ্ঞায় পর্যটন নির্ভর সিকিমের অর্থনীতিও বড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইটের সংখ্যাও কমে অর্ধেকে দাঁড়িয়েছে। এদিকে ইউরোপের অনেক দেশের দূতাবাস ভারতে থাকায় সংকটে পড়েছেন ইউরোপে পড়তে যাওয়া আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা। এছাড়াও চিকিৎসার জন্য ভিসা পেতেও হিমশিম খাচ্ছেন আবেদনকারীরা। সীমিত ভিসা দেওয়ায় প্রভাব পড়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বাংলাদেশকে ভারতের কাছে সমর্পণ করে দিয়েছিলেন। রেল থেকে শুরু করে আরো বিভিন্ন প্রকল্পে ভারতকে সর্বোচ্চ সহায়তা করেই মোদী সরকারের সাথে নিজের সখ্যতা বাড়িয়েছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদন উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন।
ভারত বাংলাদেশের প্রতিবেশী ও এশিয়ার তুলনামূলক একটি ক্ষমতাশীল রাষ্ট্র, যার ফলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে নিজের সবকিছুই উজাড় করে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতের সাথে সম্পর্ক তৈরির পেছনে বাংলাদেশের উন্নতি থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ ছিল শেখ হাসিনার নিজ ক্ষমতা ধরে রাখা। তাই তো রেল, রাস্তা, বন্দর এবং বিদ্যুৎ থেকে শুরু করে যে সকল খাতে ভারতকে সহায়তা করা যায় সে সব খাতেই শেখ হাসিনা ভারতকে নির্দ্বিধায় তা প্রদান করেছে বলে উঠে এসছে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে। মোদী সরকার ও শেখ হাসিনার মাঝে যে অকল্পনীয় সখ্যতা রয়েছে তার বহিঃপ্রকাশ হয় 2023 সালে বিশাল সব প্রকল্প ঘোষণার মাধ্যমে। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা একটি ভার্চুয়াল অনুষ্ঠানে আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা মংলা বন্দর রেল লাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের 2 নম্বর ইউনিটের উদ্বোধন করেন। তো এই প্রকল্পগুলোই বাংলাদেশকে ভারতের একটি পুতুল রাষ্ট্রে পরিণত করে, কেননা এসব প্রকল্পে বাংলাদেশ থেকে ভারতের স্বার্থই বেশি ছিল। আর এসব প্রকল্প বাস্তবায়নে দেশের স্বার্থ থেকে বেশি গুরুত্ব দেয়া হয় ভারতের প্রয়োজনীয়তাকে, যার ফলেই গ্লোবাল ডিফেন্স কর্প তাদের প্রতিবেদনটিতে বাংলাদেশকে বেলারুশের সাথে তুলনা করে, কারণ বেলারুশ রাশিয়ার পরিচালিত একটি স্বাধীন রাষ্ট্র। আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রথমবারের মতো ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে রেলপথে সংযুক্ত করবে বলে জানানো হয়, যা আরও ভালো সংযোগের সুবিধা দেবে এবং বাণিজ্য ও পর্যটনকে বাড়িয়ে তুলবে বলে দাবি করা হয়। তবে এর পেছনে মূল উদ্দেশ্য ছিল 7 সিস্টারকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত করা। এসব করা হয় ভারতের তথাকথিত নেইবারহুড ফার্স্ট নীতি প্রতিষ্ঠার মাধ্যমে। বাংলাদেশ থেকে ত্রিপুরাকে সংযুক্ত করা রেল লাইনটির মোট দৈর্ঘ্য 12.24 কিলোমিটার, যা তৈরিতে ব্যয় হয়েছিল 150 মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে 50 মিলিয়ন ডলার আসে ভারত থেকে। অবাক করার বিষয়টি হচ্ছে এই প্রকল্পের আওতায় বাংলাদেশে 6.78 কিলোমিটারের ডুয়েল গেজ লাইন বসানো হয়। আর এই লাইনটি বসানো হয় একমাত্র বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় ট্রেন চলাচলের সুবিধার্থে, যেখানে বাংলাদেশ সরকার ডুয়েল গেজ ট্রেনের জন্য নিজের থেকে অর্থ প্রদান করে বলেও জানা যায় প্রতিবেদন থেকে। এসব প্রকল্প বাস্তবায়নে ভারতের মূল পরিকল্পনা ছিল 10 বিলিয়ন ডলারের অনুদান এবং উচ্চ সুদের ঋণ প্রদানের মাধ্যমে বাংলাদেশকে একটি ঋণের ফাঁদে ফেলে পুতুল রাষ্ট্রে পরিণত করা। এছাড়া এসবের মাধ্যমে ভারত একটি পঞ্জি স্কিমও দাঁড় করায়, যাতে করে বাংলাদেশের আন্তর্জাতিক সব লেনদেন ভারতের মাধ্যমে হয়ে থাকে, যা বাংলাদেশি ব্যাংকগুলোকে ভারতের উপর নির্ভরশীল করে তোলে। ভারতের সাথে এত সব প্রকল্পের বিষয়ে শেখ হাসিনা উল্লেখ করেছিলেন যে এই সহযোগিতা ভারতের উত্তর পূর্বাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে। তবে এসবের মাধ্যমে বাংলাদেশ কি পেয়েছে বা ভবিষ্যতে কি পাবে সে বিষয়ে কোনো কিছুই জানাতে পারেননি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ। কলকাতা, চেন্নাই, ভেলোর কিংবা বেঙ্গালুরু বাংলাদেশি রোগীদের উপর অনেকাংশে নির্ভরশীল ভারতের বিভিন্ন শহরের নামি বেনামি বেসরকারি হাসপাতাল। বাংলায় কথা বলা কর্মকর্তার পাশাপাশি এসব চিকিৎসা কেন্দ্রে থাকে আলাদা ডেস্ক। হাসিনা সরকারের পতনের পর থেকে শীতল হয়ে আছে ঢাকা ও দিল্লির সম্পর্ক। চিকিৎসা, পর্যটন সহ নানা খাতে লেগেছে এর উত্তাপ। রপ্তানি বয়কটের পাশাপাশি বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা দিয়েছেন ভারতের কিছু হাসপাতাল ও ডাক্তারদের একটি অংশ। এর জেরেই প্রশ্ন উঠেছে, চিকিৎসার জন্য ভারতের উপর কতটা নির্ভরশীল বাংলাদেশ? চিকিৎসার নামে প্রতি বছর বিদেশে চলে যায় প্রায় 60,000 কোটি টাকা। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদে দেখা যায়, চিকিৎসা নিতে প্রতি বছর দেশের বাইরে যান 27 লাখের বেশি বাংলাদেশি, যাদের 80% গন্তব্য ভারত। ঢাকার প্রথম সারির একটি প্রাইভেট হসপিটালের সিনিয়র ডাক্তারের বরাতে প্রথম আলো জানায়, দেশে বেসরকারি পর্যায়ে শয্যা সংখ্যা রয়েছে 1 লাখের বেশি। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সব মিলে ভারতগামী রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের রয়েছে পর্যাপ্ত সক্ষমতা। এছাড়াও মেডিকেল বোর্ড, বিশেষায়িত পরীক্ষা, কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি সহ এদেশে রয়েছে উন্নত বিশ্বের মতোই নানা প্রযুক্তি। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া একরকম বন্ধ রেখেছে ভারত। এর ফলে চিকিৎসা সেবা নিতে থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিভিন্ন বিকল্প দেশে বাড়ছে বাংলাদেশিদের ভিড়। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ ICDDRB'র গবেষক আহমদ এহসানুর রহমান সম্প্রতি জানান, এদেশের বিদেশগামী রোগীদের মধ্যে থাইল্যান্ডে 20%, সিঙ্গাপুরে 20% ও যুক্তরাজ্যে যায় 3%, 2% যায় মালয়েশিয়া ও জাপানে, চীন ও সংযুক্ত আরব আমিরাতে যায় 1% রোগী।
গুণগত মানের দিক দিয়ে বাংলাদেশে রয়েছে বিশ্বমানের দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক, বরাবরই এরকম দাবি বিশেষজ্ঞদের। তারপরও চিকিৎসা নিতে কেন বিদেশে যান এদেশের রোগীরা, সেটা নিয়ে রয়েছে নানা রকম আলাপ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল জানান, নিটোর NIH এর মতো দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কি ধরনের চিকিৎসা পাওয়া যায় ঠিকমতো জানে না সাধারণ মানুষ। ভুল রোগ নির্ণয়, চিকিৎসকদের মন্দ ব্যবহার, দায়সারা ট্রিটমেন্ট, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, উচ্চ খরচ ও সীমাহীন ভোগান্তি ভয়ঙ্করভাবে কমিয়ে দিচ্ছে রোগীদের আস্থা। পাশাপাশি রয়েছে রোগী কর্তৃক চিকিৎসক হয়রানির উদাহরণও। বাংলাদেশের নামকরা বেসরকারি হাসপাতালের তুলনায় 3 থেকে 10 গুণ পর্যন্ত বেশি হয়ে থাকে ভারতের ম্যাক্স, ফর্টিস, অ্যাপোলো কিংবা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, গুয়াংজুর প্রাইভেট হসপিটালের খরচ। তারপরও প্রতি বছর বাড়ছে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা। বিদেশগামী রোগীদের বেশিরভাগ প্রতিবেশী দেশে গেলেও চলমান পরিস্থিতিতে ক্ষতির মুখে আছে ভারতের একচেটিয়া বাজার। বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশি রোগীদের যাতায়াত বৃদ্ধি পাওয়া দেশের স্বাস্থ্য খাতের জন্য ক্ষতিকর। তবে অবস্থা বিবেচনায় বলা যায়, ভারত ছাড়াও বাংলাদেশি রোগীদের জন্য রয়েছে অনেক বিকল্প। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলো আপনারা শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। নিউজ অ্যালার্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই নিউজ অ্যালার্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।